আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকের টপিকটি ভিডিও থাম্বনেল এবং কি টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন। তো আজকে টপিকটি হলো যে ইতালি ভিসা ভুক্তভোগীদের পক্ষ থেকে দুটি কর্মসূচির উদ্যোগ নিয়েছে। একটি হলো যে সংবাদ সম্মেলন, আরেকটি হলো যে মানববন্ধন। তো সংবাদ সম্মেলন হলো যে আগামী 16ই মার্চ 2025 রোজ রবিবার সকাল 10টায় অনুষ্ঠিত হইব এবং কি স্থান হলো যে মাওলানা মোহাম্মদ আকরাম খান হল, জাতীয় প্রেস ক্লাবে এটা অনুষ্ঠিত হইব। আরেকটি বিষয় হলো যে মানববন্ধন, যেটা হলো যে 8ই এপ্রিল 2025 রোজ মঙ্গলবার। তো আগামী মাসের 8ই এপ্রিল মানে আগামী মাসের 8 তারিখে একটা মানববন্ধনের কর্মসূচি ডাক দিয়েছে ইতালি ভিসা ভুক্তভোগীদের পক্ষ থেকে। এটা স্থান হলো যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বাসভবনের সামনে, যেটা হলো যমুনার সামনে। তো এই যে সংবাদ সম্মেলন বলেন বা এই মানববন্ধন বলেন, আমি দুইটাই আপনাদের মাঝে তুলে ধরছি। আসলে আপনাদের কাছে যেটা ভালো লাগে বা আপনার যেটা মনে করেন যে এটা আসলে আমার উপকার হইব, ওইটাই আপনি আসবেন। এখানে আমি ব্যক্তিগতভাবে কাউকেই আমি বলবো না যে আপনি 8 তারিখে আসবেন বা আপনি 16 তারিখে আসবেন। মানে 16 তারিখ বলতে কি যে আগামীকাল, আজকে তো 15 তারিখ, আগামীকাল 16ই মার্চ কিন্তু। তো আপনারা আগামীকাল আসতে পারেন এবং কি 8 তারিখ যেটা, ওটা কিন্তু আরও অনেক সময় রয়েছে। ওটা তো যদি এই যে আপনি 16 তারিখে যদি কাজ না হয়, অবশ্যই ওটাতেও আপনারা আসতে পারেন। দেখেন 16 তারিখে এই সংবাদ সম্মেলনটা এটা আপনার সবার উদ্দেশ্যে কিন্তু বলা হয়েছে, সবাইকে কিন্তু আমন্ত্রণ জানাইছে এবং সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের পক্ষ থেকে আগামী 16ই মার্চ 2025 রোজ রবিবার সংবাদ সম্মেলনের জন্য হল বুকিং কিন্তু অলরেডি নেওয়া শেষ হয়ে গেছে। তো 11 তারিখে কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজেও কিন্তু পোস্ট করছি যে হল বুকিং দেওয়ার একটা পেপার। তো আসলে সবাই আপনার যার স্থান থেকে আপনারা আসতে পারেন এবং কি আগামী 8ই এপ্রিলে ওটাও কিন্তু আপনারা আসতে পারেন। দেখেন আগামী 8ই এপ্রিল কিন্তু এখনও অনেক দিন বাকি আছে। তো 16ই মার্চ যেহেতু সামনে আগামীকালেই, তো এখানেও আপনারা আসতে পারেন। যেহেতু আসলে কোনটা করলে ভালো হইব এখন কিন্তু ইতালি ভিসা ভুক্তভোগীরা এখনও ওইরকমভাবে জানে না, আমি মনে করি। দেখেন এই যে একের পর এক মানববন্ধন, অনশন, গণ অবস্থান কর্মসূচি করে আসতেছি, কিন্তু কোনো রকম পরিবর্তন হইতেছে না। কিন্তু তাদের যে একটা পরিবর্তন বা আগে থেকে তাদের নিজেদের যে একটা পরিবর্তন, ওরকমটা কিন্তু আগে থেকে তারা করে নাই। তবে মানববন্ধন বা অনশনের করার ফলে তারা কিন্তু অনেকটা পরিবর্তন আনছে। তো আমি বলবো যে আপনারা যে সংবাদ সম্মেলন এটা হবে যে আগামীকাল, তো এখানে আসতে পারেন। তবে কারো কাছে জোর দাবি করে বলবো না এই যে আপনার যে 8 তারিখে আসবেন বা এই 16 তারিখে আসবেন, কাউকে আমি ওরকমভাবে জোর দাবি করব না যে আপনাদের আসতে হইব। আপনি একজন ভুক্তভোগী, এটাই সবচেয়ে বড় প্রমাণ। আপনার কাছে রিসিপ্টটা আছে যে আপনি যখন পাসপোর্টটা সাবমিট করছেন, বলতে কি যে পাসপোর্ট জমা দিয়েছিলেন বা স্ক্যান কপি যারা জমা দিয়েছিলেন বা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেছেন, আপনাদের কাছে মেলটা আছে। আর যারা স্ক্যান কপি জমাইছে তাদের কাছে রিসিপ্টটা আছে। যারা রিটার্ন পাসপোর্ট আনছে তাদের কাছে কিন্তু রিসিপ্টটা আছে। তো ওই রিসিপ্টের সাথে অবশ্যই নিয়ে আসবেন নিরাপত্তা খাতিরে। কারণ কি দেখেন, যে কোনো মুহূর্তে একটা মনে করুন পুলিশে একটা ঝামেলা করলো বা আমাদের নিজেদের মধ্যে অনেকে ঝামেলা করতে পারে। তো এইটার জন্য আপনি অবশ্যই আপনি ওই রিসিপ্টটা আনবেন এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য যারা মেল করছেন তারাও আসতে পারেন। দেখেন এখানে ভুক্তভোগী কিন্তু সবাই, আমি মনে করি অ্যাপয়েন্টমেন্ট বলেন বা স্ক্যান কপি বলেন বা রিটার্ন পাসপোর্ট বলেন, এখন এখানে কিন্তু সবাই ভুক্তভোগী। আমি দেখি দীর্ঘ 11 মাস বা 12 মাস ধরে অপেক্ষা করতেছে, অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছে, কিন্তু কোনো সিরিয়ালভাবে দিতেছে না। হ্যাঁ, অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাইছে অবশ্য, কিন্তু সিরিয়ালভাবে দিতেছে না। যারা রিটার্ন পাসপোর্টটা আনছে তাদেরও কিন্তু 2023 সালে অলরেডি রিটার্ন পাসপোর্ট আনছে, তারাও অবশ্যই কোনো ভিসার আপডেট পাইতেছে না। আবার 24 সালের অনেকে ভিসা পাইতেছে, আবার 23 সালেরও ভিসা পাইতেছে। স্ক্যান কপি জমা দিয়ে বসে আছে, তারাও কিন্তু ভিসা পাইতেছে। আবার অনেকে দেখা যাইতেছে পরে জমা দিয়েও ভিসা পাইতেছে, আবার অনেক আগে জমাইছে তারা কোনো আপডেট পাইতেছে না। ফ্যামিলি ভিসাও বলবো যে ফ্যামিলি ভিসাও দেখেন আজকে 1 বছর ধরে 1.5 বছর ধরে অনেকে অপেক্ষা করতেছে, ভিসা পাইতেছে না। আবার 25 সালে জমা দিয়ে জানুয়ারিতে জমা দিয়ে ভিসা পায়, ফেব্রুয়ারিতে জমা দিয়ে ভিসা পেয়ে যাইতেছে। তো তারা সিরিয়ালভাবে কাজ করতেছে না। আমি মনে করি প্রত্যেকটা মানুষ এখন ভুক্তভোগী। এখানে ফ্যামিলি ভিসা বলেন, ট্যুরিস্ট ভিসা বলেন, স্পন্সর ভিসা বলেন, এগ্রিকালচার ভিসা বলেন, বিজনেস ভিসা বলেন, যে কোনো মানে ইতালি রিলেটেড প্রত্যেকটা ইতালি এখন ভোগান্তি, ইতালি এখন ভুক্তভোগী আছেন, প্রত্যেকটা মানুষের ভুক্তভোগী। তো আমি এখানে কাউকে আমি জোর দাবি করে বলবো না যে আপনাদেরই আসতে হইব। আপনারা নিজের বিবেক সবচেয়ে বড় আদালত। আপনার নিজের বিবেককে খাটিয়ে আপনি নিজের বিবেককে প্রশ্ন করে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন যে সংবাদ সম্মেলনে আসবেন নাকি মানববন্ধনে আসবেন, নাকি
নাকি আপনি সংবাদ সম্মেলনে আসবেন বা মানববন্ধন উভয়তেই আসবেন, মানে দুইটাতেই আপনি অংশগ্রহণ করতে চান। এখন আপনি একমাত্র ব্যক্তিগত মতামত, আপনার একমাত্রই সিদ্ধান্ত যেটা আপনি আসলে ভালো হইব। আপনি মনে করেন যদি দুইটা আসলে আমার ভালো হইব, দুইটাই আসতে পারেন। আবার মনে করেন যে না, সংবাদ সম্মেলন আসলে আমার জন্য ভালো হইব, আপনি ওইটাই আসতে পারেন। বা আপনি মানববন্ধন যদি মনে করেন আসলে ওইটা ভালো হইব, ওইটাই আসতে পারেন। এটা আপনাদের ব্যক্তিগত মতামত। তবে সর্বশেষ যেটা বলবো, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আপনি অবশ্যই অংশগ্রহণ করবেন। সংবাদ সম্মেলন বলেন বা 8ই এপ্রিল যে মানববন্ধন বলেন, আপনি বর্তমান পরিস্থিতি, বর্তমান সরকারের যে কার্যকলাপ বা বর্তমান সরকার কি চাইতেছে, এইটার উপর ভিত্তি করে আইনশৃঙ্খলা বাহিনী তারা কি বলতেছে, এই যে তাদের নোটিশে কি বলতেছে, তো এইটা ভিত্তি করে আপনি অবশ্যই এই দুইটা কর্মসূচিতে আপনি অংশগ্রহণ করবেন। তো এটাই বলবো। সর্বশেষ যেটা বলবো যে আপনি ভেবে চিন্তে আসবেন যে আসলে এখন আসলে কি আমার ভালো হইব নাকি খারাপ হইব। তবে বিশেষভাবে বলতে চাই যে 8ই এপ্রিল যে মানববন্ধনে, এটা আপনার গত 13 তারিখে মানে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার তারা কয়েকজন ভাই গেছিলো, আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় গেছিলো এবং কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গেছিলো এবং কি প্রধান উপদেষ্টা বাসভবনে স্মারকলিপি দিয়ে আসছে। তো ওনারা আলটিমেটাম দিয়েছে 8 দিনের। তো আসলে এই 8 দিনের মধ্যে বা যদি একটা ভালো একটা সমাধান আসলো, নাইলে তার কিছু করার নাই। তবে এই যে 8ই এপ্রিল যে মানববন্ধনটা হইব, এটার ডেট যদি পরিবর্তন হয় বা ওই 8 তারিখেই হয়, এটা আরও সময় আছে। তো এটা আমরা হয়তো ক্লিয়ারভাবে আপনাদেরকে তখন হয়তো বলতে পারি। তো যেহেতু তারা কর্মসূচি উদ্যোগে 8 তারিখেই বলছে, তো এখন মাথাটা 8 তারিখে রাখেন। এখন আপনাদের বলবো, যেটাই বলবো যে আপনি ভেবে চিন্তে আসবেন যে আসলে এখন বর্তমান পরিস্থিতির উপর চিন্তা ভাবনা করেই আসবেন। কারণ আসলেন বা আপনি একটা ক্ষয়ক্ষতি হলেন, এটা দায়ভার কিন্তু কে নেব না। আপনি ভুক্তভোগী, আপনি যদি ভালো হয় আপনি এটা উপভোগ করবেন, খারাপ হলে আপনিও খারাপটাও উপভোগ করবেন। তো এটাই বলবো যে আপনি ভুক্তভোগী, আপনারই প্রধান দায়িত্ব যে আপনি চিন্তা ভাবনা করবেন যে আসলে আমার কোনটা করলে ভালো হইব। আরেকটি বিষয় হলো যে যেটা হলো আসলে কষ্টের বিষয়, আসলে আপনাদেরকে আমি একটা লাইভ ভিডিওর কথা বলছিলাম যে বিশেষ লাইভ, সেখানে আমাদের যে শারজিল ভাই ছিল এবং কি আমাদের দিনার ভাই ছিল, সিয়াম ভাই ছিল এবং কি সিবাত ভাই ছিল। তো এখানে আসলে প্রত্যেকেই কিন্তু আপনাদের সেই 22 এপ্রিল মানববন্ধন থেকে অনশন অবস্থান, গণ অবস্থান কর্মসূচি প্রত্যেকটাই কিন্তু তারা কাজ করছে, আমরা ছিলাম একসাথে। তো এর মধ্যে কিন্তু ওই যে আমাদের শারজিল ভাই ভিসাটা পাইছে, তো আপনারা দেখছেন যে ভিসার ছবিটা। তো আসলে কে কে লাইভে জয়েন ছিলেন একটু কমেন্ট করে জানাবেন যে ওই লাইভটা কে কে দেখতে পারছেন। দুঃখজনক ব্যাপার যেটা হলো যে লাইভটা কেটে গেছে, আসলে ডিলিট করে দিচ্ছে ইউটিউব কোম্পানি, তারা ডিলিট করে দিচ্ছে একটাই কারণ যে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করা হয়েছে। যেটা হলো যে দেখেন, আমি আপনাদেরকে চেষ্টা করি যে পাসপোর্ট স্ট্যাম্পিং সহ সম্পূর্ণ ছবি দেওয়ার জন্য, কিন্তু তারপরও কিছু কিছু রুলস আছে যে ইউটিউব বলেন বা ফেসবুক বলেন, সম্পূর্ণ ভিডিওতে কোনো রকম ওইরকম কারো পার্সোনাল ডকুমেন্ট দেখানো যায় না। যদি কোনো রকম দেখায় তাহলে কিন্তু ওই ভিডিওটা একবার ইউটিউব কোম্পানি থেকে তারা সম্পূর্ণভাবে ডিলিট করে দেয়। কোনোভাবে আপিল করলেও ওই ভিডিওটা আমাদের ফেরত দেয় না। তো অনেকে আছে যে ওই যে আমার ভিডিওটা আবারও ছাড়তে বলেন, কিভাবে আমি ছাড়বো? যেহেতু আমি ইউটিউবে আমরা লাইভ করছি, অনেকে যারা দেখছেন অবশ্যই বলবো যে আপনি একটু কমেন্টে একটু জানাবেন যে আসলে ওই দিনকার লাইভটা মানে 13 তারিখ বৃহস্পতিবার রাত্রে যে 7টা বাজে যে একটা লাইভ কথা ছিল, ওই লাইভ ভিডিওটা কে কে দেখছেন একটু কমেন্টে জানাবেন যে আপনি দেখছেন। তো আমি বুঝতে পারবো যে আসলে আপনারা ওই তখনও কিন্তু অনেকে দেখছেন, কমেন্টও করছেন। তো 1 ঘন্টা পরে ওই লাইভ ভিডিওটা কেটে যায়, কারণ ইতালি ভিসা স্ট্যাম্পিং ছবিটা সরাসরি একবার প্রুফ সহকারে আপনাদেরকে দেখাইছিলাম লাইভ ভিডিওতে। তো ওইটার কারণেই দেখেন আমি কিন্তু ওই তখন পার্সোনাল ইনফরমেশন একটু কাইটে হাত দিয়ে ঢাকে রাখছিলাম। ভিসা সহ পাসপোর্টটা কিন্তু আমাদের সাথে ছিল, যেহেতু শারজিল ভাই ঢাকায় ছিল। তো উনি ভিসা পাওয়ার পর ওই দিনকাল রাত্রে কিন্তু উনি আবারও ব্রাহ্মণবাড়িয়া চলে যায় ওনার বাড়িতে। তো আসলে এই বিষয়টা আমি মনে করি যে ওই দিনকালে আপনাদের একটা আকর্ষণ বলতে, যেটা ওই যে ভাই ভিসাটা পাইছে ওনার একটা সমস্যা ছিল, তো ওই সমস্যাটা অনেকে জানতে চাইছিলেন। তো লাইভ ভিডিওটা যারা দেখতে পারছেন, অলরেডি 1 ঘন্টা ছিল লাইভ ভিডিওটা, 1 ঘন্টা পরে কিন্তু তারা কেটে দিছে। তো 1 ঘন্টা যারা দেখতে পারছেন তারা তো দেখতেই পারছেন। তারপরে এখন যেহেতু ওই ভাই আমার কাছে নাই, সে তার বাড়িতে চলে গেছে। তো ওইটাই আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলতে চাই যে আসলে ওই লাইভ ভিডিওতে কি বলা হয়েছিল। অনেকে আমাকে বলছিলেন যে পুনরায় ওইটাকে ছাড়ার জন্য। আসলে পুনরায় ছাড়ার কোনো কীভাবে ছাড়বো, আসলে লাইভ যেটা করছে ওটা তার রেকর্ড ভিডিও না, লাইভ ভিডিও তার আমাদের ফাইল রাখা ছিল না। তো এই জন্যই আমরা পুনরায় ওইটা ছাড়তে পারি না। তো ওই ওনার বিষয়টা ছিল যে ওনার সাথে কিন্তু প্রায় 15 জনের মতো ছিল। তো ওনারা কিন্তু অলরেডি ইতালিতে চলে গেছে আরও আগেই, তো উনি বাকি ছিল। তো ওনার হলো আপনার আলেজ্জোর সমস্যা ছিল। তো আলেজ্জো উনি আবার ঋণও করে দিয়ে আসছিলো। তো মানে ওনার মাধ্যম মানে যখন দেখছে যে রেবোকাতো দেখার পর উনি আলেজ্জো ওটাকে রিনো করছে, মানে আপনার আলেজ্জোর ম্যাচ চলে গেছিলো, রিনো করার পরও দেখা যায় রেবোকাতো,
মানে তখনই তো একটা টেনশনে পড়ে গেছিলো। তো মালিকে বা ওনার মাধ্যম ওনারা কিন্তু সরাসরি জানাই দিছে যে তোমার এটা রেবকাতো দেখা দিতেছে। তো আপনাদের মধ্যে একটা সমস্যা কোনটা, যে আপনাদের যারা এখনও অপেক্ষা আছেন যে ভিসার অপেক্ষা, কিন্তু অলরেডি অনেকের মালিকের স্পিরিট আইডিতে কিন্তু দেখাইতেছে রেবকাতো, মানে মালিক নিতে আগ্রহ পোষণ করতেছে না, কিন্তু এটা আপনাদেরকে জানাইতেছে না। কারণ ওই যে আপনাকে জানাইলে, আপনার মাধ্যম যদি জানায়, তাহলে আপনার মাধ্যমকে 10 থেকে 12 লাখ বা 6 লাখ 7 লাখ টাকা দিয়ে রাখছেন। এখন আপনি চাইবেন যে যেহেতু রেবকাতো দেখাইতেছে তাহলে তো ভিসা হবে না, তখন আপনি তার কাছে টাকা চাইবেন, কিন্তু সে কী করতেছে এটা আপনাকে এখন জানাইতেছে না। যখন বিএফএস গ্লোবাল বা অ্যাম্বাসি এটা সরাসরি বা একটা ফাইনাল একটা ডিসিশন দিবে বা পাসপোর্টটা নেওয়ার জন্য রেডি ফর কালেকশন এসএমএস দিবে, তখনই তারা আপনি জানতে পারবেন, তখনই সে বলবে যে আসলে আমি চেষ্টা করছি, ভিসাটা হয় নাই। কিন্তু চেষ্টা করলে তো অবশ্যই ভিসা হইতো। এই যে চেহারা দেখে তো আর ভিসা দিতেছে না, অবশ্যই ডকুমেন্ট ঠিক আছে দেখে ভিসা দিতেছে। তো ওই যে শারজিল ভাই ব্যাপারটা, উনি আলিজ্য রিনিউ করে জমা দিয়েছে, তখনও কিন্তু স্টেপ বাই সিতে দেখে না রেবকাতো। তো এই যে ওনাকে ডেলিভারি দেওয়ার আগে কিন্তু ওনারা পদক্ষেপটা নিছে। তবে এর ভিসা পাওয়ার পিছনে মালিকের অনেক আগ্রহ ছিল, মালিকের প্রচুর পরিমাণে অ্যাক্টিভ ছিল প্রত্যেকটা স্টেপে। যখনই দেখছে রেবকাতো, তখনই মালিক এটাকে আপিল করার জন্য ব্যস্ত হয়ে গেছে গা। তার উকিল দিয়ে বিভিন্নভাবে ওই কাগজ সব কিছু তাদেরকে প্রুফ সহকারে যে তাকে নিতে চায়, এই জন্য তিনি আবারও ওইটাকে স্টেপ মাইসিতে আনছে। পরে ওই মাধ্যম ওনাকে বলছে যে 3 সপ্তাহের মধ্যে একটা সমাধান পেয়ে যাবেন, মানে 3 সপ্তাহের মধ্যে, 1 সপ্তাহ যাইতে না যাইতেই পরের সপ্তাহে তাকে পাসপোর্ট সাবমিট করতে বলে। তো ফেব্রুয়ারি 26 তারিখে পাসপোর্টটা সাবমিট করে। তো সাবমিট করার পর উনি দীর্ঘদিনে অপেক্ষা করার পর প্রায় 15-16 দিন লেগে যায়। উনিও টেনশনে ছিল যে আসলেই পাসপোর্টটা সাবমিট করে আসলাম, তো এখন ভিসা পাবো কবে বা এরকম কিছু। পরে আসলেই আমরা দেখছি যে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল পায় বা ফাইল সাবমিট করে, তাদের হয়তো 5 দিনে 6 দিনে দিয়ে দেয়, কিন্তু রিটার্ন পাসপোর্টে সাবমিট করে একটু সময় লাগতেছিল। তো তিনি এই জন্যই টেনশনে ছিল। পরে দেখলাম যে বৃহস্পতিবার 13 তারিখে উনি মানে 13 তারিখে না 12 তারিখেই ওনার আসে রেডি ফর কালেকশন এসএমএস। উনি 13 তারিখে বৃহস্পতিবার ওনার পাসপোর্টটা কালেক্ট করে। তো ওই দিনকালা কিন্তু আমিও দেখছিলাম একটু বিজি ছিলাম, যেহেতু আমাদের পরিচিত ভাই, তো তাকে নিয়ে আমরা যেহেতু ঢাকা আসলো বিজি ছিলাম। তো এই জন্য ওই দিন কিন্তু ওই শারজিল ভাই সরাসরি নাপোলিরও একটা ভিসা দেখছে, নাপোলিরও ভিসা হয়েছে, এবং কি পালেরমো রাগোসা বেশ কিছু ভিসা হয়েছে। গত বৃহস্পতিবার অনেক ভিসা হয়েছে, কিন্তু সাবমিটের সংখ্যা ওইরকম ছিল না। কারণ কি ওই 2-3 সপ্তাহ যে আপনার ওই যে বললাম যে শারজিল ভাই ওই যে আপনার 2-3 সপ্তাহ আগে কিন্তু আমি এইটা সাবমিট করে আসছে। তো ওই 2-3 সপ্তাহ মিলা কিন্তু ওই দিনকালা ওই ভিসাগুলো রেডি ফর কালেকশন এসএমএস দিয়ে কিন্তু ভিসাগুলো দিছে। তো ওই দিন অনেক ভিসা হয়েছিল। তো এই বিষয়টা আসলেই আমি যতটুকু পারলাম ওইটুকু বললাম। তো আসলে লাইভ ভিডিওটা কেটে গেছে, এটার জন্য আমরাও অনেক কষ্ট পাইছি, যেহেতু আমাদের একটা আনন্দ মুহূর্ত সবাইকে তুলে ধরছি ব্যাপারটা, এবং কি আপনারাও ছিলেন সবাই। তো যারা লাইভে ছিলেন তারা তো অবশ্যই দেখছেন। তো এই বিষয়ে বলবো, তবে আপনাদের একটাই কথা বলবো, দেখেন আপনাদের মাধ্যমের কাছে বা আপনাদের অনেকের কাছে কিন্তু মেল চলে গেছে গা, অনেকের কাছে যাদের আলেজ্য সমস্যা আছে এবং কি আলেজ্য মেয়াদ চলে গেছে গা, তাদের মালিকের কাছে বা মালিকের স্পিরিট আইডিতে অলরেডি মেল চলে গেছে গা, কিন্তু তারা দেখাও কিছু করতেছে না, কারণ ওই মালিকে আপনাকে নিবে না বা ওই মালিকের সাথে ওরকমভাবে কন্ট্যাক্ট ছিল না। কিন্তু যেই মালিকগুলো আপনাকে নেওয়ার আগ্রহ পোষণ করবে, অবশ্যই যখন দেখবে যে আপনার আলেকজন মেয়াদ চলে গেছে বা ওইটার জন্য আপনাদের পেপুতরা থেকে মেল দিচ্ছে রিনিউ করার জন্য, দ্রুত সে কিন্তু ওটাকে রিনিউ করে আবারও সাবমিট করবে, তখনই কিন্তু আপনি দ্রুত ডাক পেয়ে যাবেন। এই জন্যই সিরিয়ালভাবে ভিসাটা দিতে পারতেছে না তারা। সিরিয়ালভাবে কেন দিতে পারতেছে না? কারণ আমরা তো সিরিয়ালভাবে ওই যে আমরা আপডেটটা দিতে পারতেছি না, বা ওই যে মালিকে রেসপন্স করতেছে না সিরিয়ালভাবে, এজন্য তারা ওলট পালট করে দিতেছে। এবং কি শহর ভিত্তিক বিশেষ করে পালেরমো, রাগোসা, সিসিলিয়া, সিএনএ, ভেনিস, এই যে বিশেষ কিছু শহরগুলো, এই শহরগুলোতে স্ক্যান পাসপোর্টও আপনার ভিসা পাইতেছে, এবং কি রিটার্ন পাসপোর্টে ভিসা পাইতেছে, এবং কি যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেছে তারা এই শহরগুলো থেকেই পাইতেছে। তো এটাই বলবো যে এই যে মানববন্ধন বলেন বা সংবাদ সম্মেলন বলেন, তো এটা আপনাদের জন্যই, আপনারাই করবেন, এখানে আমার কিছু বলার নেই। তো আমি বলবো যে ভেবেচিন্তে আপনার যেটাই আসা প্রয়োজন মনে করেন ওইটাই আপনি আসবেন। আপনি একজন ভুক্তভোগী, তবে বিশেষভাবে আপনি রেফারেন্স নাম্বারের ওই যে রিসিপ্টটা অবশ্যই আপনি আনবেন। যে কোনো উদ্যোগ আজকে বলতে না বা 16 তারিখ বলতে না বা 8 তারিখের বলতে না, যে কোনো কর্মসূচিতে আপনি ভুক্তভোগী হিসাবে এইটা আপনি অবশ্যই আনবেন। কারণ বাংলাদেশে আপনার অনেক ঝামেলার মধ্যে পড়তে পারেন, কারণ রাস্তাঘাটে বলতে পারে যে তুমি অন্য দলের জন্য আন্দোলন করতে আসছো। তো এই জন্যই বলবো যে আপনি অবশ্যই এই রিসিপ্টটা আনবেন।
তো এটাই বলবো যে আপনি এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।